বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলাম জামায়াত ইসলাম রে আপনি রাজাকার বলেন, গুপ্ত বলেন, জঙ্গি বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বলেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু জামাতের রাজনৈতিক পলিসির কাছে আপনাকে হার মানতে হবে। জামাত এই যে মেটিকুলাস ডিজাইন, এটা তো ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে বলার পর আমরা জানলাম মেটিকুলাস ডিজাইন নামক একটা শব্দ, কিন্তু জামাত আরো অনেক আগে থেকেই মেটিকুলাস ডিজাইন বাস্তবায়নের মাধ্যমে গুপ্ত পন্থা অবলম্বন করে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনে, প্রত্যেকটা রাজনৈতিক দলে তাদের লোকজনদেরকে ঢুকিয়ে দিয়েছে। শুধুমাত্র জামাতের গুপ্তরা আওয়ামী লীগে ছিল ব্যাপারটা এরকম না। জামাতের গুপ্তরা জাতীয় পার্টিতে আছে, জামাতের গুপ্তরা বেশি আকারে আছে বিএনপিতে। একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইভেন বিএনপির প্রধান জনাব তারেক রহমান সেও অস্বীকার করতে পারবে না বিএনপিতে গুপ্ত আছে। দেখেন 2024-এর 5 আগস্ট যে জঙ্গি অভ্যুত্থান বাংলাদেশে হলো, এই অভ্যুত্থানের পর সব থেকে বেশি সুবিধা কারা নিয়েছে, সব থেকে বেশি সুবিধাভোগী কারা? এক বাক্যে উত্তর দেবেন জামাত ইসলাম। কারণ উপদেষ্টা পরিষদের যারা ছিল ম্যাক্সিমাম জামাতপন্থী ছিল এবং তারা জামাতের পারপাস সার্ভ করেছে, জামাতকে তারা প্যাট্রোনাইজ করেছে বিভিন্ন ভাবে। আমরা বিগত 2 বছর দেখেছি জামাত কিভাবে সরকারের বিভিন্ন দপ্তর ব্যবহার করেছে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক সেক্টরে তাদের লোকজনদেরকে নিয়োগ দিয়েছে, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানে তাদের লোকজন নিয়োগ দিয়েছিল কিনা। জামাত খুব পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই কাজগুলা করেছে। এই পরিকল্পনা শুধুমাত্র তাদের 2 বছর 3 বছর এটা বললে ভুল হবে। জামাত স্বাধীনতার পর থেকেই মূলত মেটিকুলাস ডিজাইন নিয়ে পড়াশোনা করেছে, স্টাডি করেছে। সেই মোতাবেক বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলে তাদের লোকজনদেরকে ঢুকিয়ে রেখেছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য। 2024-এর 5 আগস্টের যেই প্রেক্ষাপট, এটা সৃষ্টির পেছনে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দায় ছিল না। গোয়েন্দা সংস্থা সঠিক তথ্য সরকারের কাছে পৌঁছে দেয়নি, হয়তোবা সরকারের আভ্যন্তরীণ তথ্য জামাতিদের কাছে তারা পৌঁছে দিত, যার কারণেই তো 5 আগস্ট খুব দ্রুততার সাথে সম্পন্ন হয়েছে। একটা সরকার দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিল, 31-32 দিনের আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকারের পতন ঘটানো, এটা চারটিখানি কথা না। এখানে নিশ্চয়ই কোনো না কোনো মেটিকুলাস ডিজাইন ছিল, আর এই মেটিকুলাস ডিজাইনে সহায়তা করেছে জামাতপন্থী গোয়েন্দা সংস্থার লোকজন। আর্মির ভিতরে ছিল, বিজিবির ভিতরে ছিল, পুলিশের ভিতরে ছিল, এনএসআই ছিল, ডিজিএফআই ছিল। এটা আপনাকে মানতে হবে। যদি না মানেন তাহলে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এটা সত্য, জামাতিদের লোকজন প্রত্যেকটা সেক্টরে ছিল। জামাত খুব চমৎকার ভাবে তাদের এই পরিকল্পনাগুলা সাজিয়েছে। যেমন 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনের নামে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হলো, সে আন্দোলনে বিকাশ রাশেদ এবং বিকাশ নুরু বেদম মার খেলো, সাধারণ শিক্ষার্থীদের কাছে মার খেলো। মার খাওয়ার পর সেটা ছড়ানো হলো, ছাত্রলীগ পিটিয়েছে। এরপর বিকাশ নুরু সেই সিম্পেথি নিয়ে ডাকসুর ভিপি হয়ে গেল। যদিও আমরা জানি ডাকসুর ভিপি হওয়ার পেছনে, বিকাশ নুরের পেছনে আওয়ামী লীগের একটা বিশাল বড় অংশের ইন্ধন ছিল, সমর্থন ছিল, কিংবা তারা প্রশাসনিক সমর্থনও দিয়েছে। যদিও এটা প্রমাণিত সত্য না, তারপরেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার নাম এখানে চলে আসে, সেই নাম এখন বলছি না। কিন্তু বিকাশ নুরু কার প্রোডাক্ট? বিকাশ রাশেদ কার প্রোডাক্ট? এক বাক্যে জামাতের প্রোডাক্ট। গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপি, এরকম অসংখ্য নামে বেনামে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধরনের সংগঠন আছে, অরাজনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জামাতিদের এই ধরনের সংগঠন আছে এবং এই সংগঠনের মাধ্যমে তারা তাদের এজেন্ডা গুলা বাস্তবায়ন করার চেষ্টা করে। কারণ জামায়াত ইসলামের নামে একটা আজীবনের অভিযোগ আছে, তারা সেটার জন্য মাফ চায়নি। তারা 71-এর স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, তারা রাজাকার ছিল, তারা যুদ্ধ অপরাধী ছিল। সুতরাং তাদেরকে বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামের ব্যানারে সহজেই গ্রহণ করবে না, এটা তারা খুব ভালো করে জানে। যার কারণে বিভিন্ন নামে বেনামে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে জামাত তাদের এজেন্ডা গুলা বাস্তবায়ন করার চেষ্টা করে। জামাতিরা কখনোই নিজের পরিচয় সামনে আসে না। জামাতিরা এখানে গোয়েন্দা সংস্থার একটা পলিসি ভালোভাবে কাজে লাগায়, যেমনটা শিলং সালাউদ্দিন কাজে লাগাচ্ছে। শিলং সালাউদ্দিন সারাদিন ভারতের বদনাম করে, ভারতকে গালিগালাজ করে, কিন্তু 1 দশকের বেশি সময় ভারতে অবস্থান করেছে, ভারত থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। ঠিক একই ভাবে 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের নামে যেই হামলা হয়েছিল, এই আন্দোলনের মধ্য দিয়ে বিকাশ নূর এবং বিকাশ রাশেদকে সৃষ্টি করে জামাত। এরপর 2024 সালের এই মেটিকুলাস আন্দোলন, এরপর গণ অধিকার পরিষদের সৃষ্টি হলো। তারপর 2024 সালের এই জঙ্গি আন্দোলন, এই আন্দোলনে তারেক রহমানের সাথে সমঝোতা করা, বিকাশ নুরুর সাথে তারেক রহমানের যোগাযোগ, বিকাশ রাশেদের সাথে তারেক রহমানের যোগাযোগ। এরপর কি লেভেলের পার্টির সেক্রেটারি এবং
সভাপতি নিজের দল বাদ দিয়ে নিজের দলের নেতাকর্মীদেরকে বঞ্চিত করে শুধুমাত্র মন্ত্রী হওয়ার লোভে দল ত্যাগ করে অন্য দল থেকে নির্বাচন করে অন্য প্রতীকে, এটা বিকাশ নূরকে দেখলে আপনারা বুঝবেন। বিকাশ নূর তারেক রহমানকে চাটাচাটি করলো 24-এর 5 আগস্টের পর। এই বিকাশ নূর বলেছিল বিএনপি ফেসিবাদী আচরণ শুরু করেছে, আওয়ামী লীগের ঠাঁই হয়েছে দিল্লিতে, বিএনপির ঠাঁই হবে বঙ্গোপসাগরে, বিএনপিও পালানোর পথ খুঁজে পাবে না, একথা বিকাশ নুরু বলেছিল। অথচ কয়েক মাসের ব্যবধানে তারেক রহমানকে অতিরিক্ত চাটাচাটি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকগুলো স্ট্যাটাস তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে, বিএনপিকে ডিফেন্ড করা, অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করা, এনসিপির সমালোচনা করা, এইসব করে বিকাশ নুরু এবং বিকাশ রাশে তারেক রহমানের অত্যন্ত কাছের মানুষ হয়ে গেল। এরপর তারেক রহমান বিকাশ নুরুকে মনোনয়ন দিল, বিকাশ রাশেদকেও মনোনয়ন দিল। আর এই দুই গাদ্দার নিজের দল ছেড়ে দিয়ে শুধুমাত্র এমপি হওয়ার লোভে তারেক রহমানের ফাঁদে পা দিয়ে তারেক রহমানের দলে প্রবেশ করলো, এমনটা ভাবছেন? জি না, এটা জামাতের মেটিকুলাস প্ল্যান। কারণ বিকাশ নূর এবং বিকাশ রাশেদ জামাতের প্রোডাক্ট এবং জামাত সাকসেস। জামাতিদেরকে গালমন্দ করলো, বিএনপি খুশি হয়ে গেল নির্বাচন শুরুর আগে। দেখবেন নির্বাচনের কয়েক মাস আগে থেকে বিকাশ নূর এবং বিকাশ রাশেদ প্রচুর পরিমাণে জামাতকে গালি দিয়েছে, জামাতের সমালোচনা করেছে, একদম উলঙ্গ সমালোচনা করেছে। যার কারণে তারেক রহমান তাদের কথায় আশ্বস্ত হলো। আশ্বস্ত হওয়ার পর বিএনপির সকল নেতাদের সর্বসম্মতিক্রমে এই দুইটাকে মনোনয়ন দেওয়া হলো। একটাকে দেওয়া হলো পটুয়াখালী থেকে, আর একটাকে দেওয়া হলো সম্ভবত ঝিনাইদহ। হ্যাঁ, সম্ভবত ঝিনাইদহ। এরপর বিকাশ নুরুকে কোনো রকম টেনে টুনে পাশ করানো হলো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। ওইখানে ছাত্র দলের একজন সাবেক প্রভাবশালী নেতা ছিল, বিএনপির সাবেক নেতা ছিল, তাকে মাইনাস করে বিকাশ নুরুকে এমপি বানানো হলো। এরপর আবার প্রতিমন্ত্রী বানানো হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, সম্ভবত মনে নাই, বিকাশ রাশেদ। এরপর জামাতকে নিয়ে গালিগালাজ শুরু করলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি জামাতের সমালোচনা শুরু করলো। তারেক রহমান আশ্বস্ত হয়ে তাকে প্রধানমন্ত্রীর সহকারী বানিয়ে দিয়েছে, সচিব পদমর্যাদায়। এই বিকাশ রাশেদ ঝিনাইদহ থেকে কিন্তু তার নিজস্ব আসন থেকে কিন্তু ফেল মেরেছে, বিএনপির ধানের শীষ প্রতীকে ফেল করার পর এখন সে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সহকারী, রাজনৈতিক সহকারী। এই হলো তারেক রহমানের বর্তমান অবস্থা। বিএনপি কতটা দেউলিয়া আপনারা বুঝেন। জামাতিদের ফাঁদে বিএনপি পা দিয়েছে এবং বিএনপির আশেপাশে যতগুলা শীর্ষ পর্যায়ে দেখেন না, এগুলা ম্যাক্সিমাম জামাতি, এগুলা জামাতের পারপাস সার্ভ করে। তারেক রহমান তো বুঝতে পারছে না, যদিও বিএনপি জামাতের মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আওয়ামী লীগের অবর্তমানে তারেক রহমানকে খেয়ে দেওয়ার জন্য জামাত যে কোনো সময় প্রস্তুত, যে কোনো সময় খেয়ে দিয়ে তারা ক্ষমতা দখল করবে। দেখেন 2024 সালের 5 আগস্টের এই জঙ্গি উত্থানের পর তারেক রহমান 17 মাস বাংলাদেশে আসতে পারে নাই। কেন পারে নাই? কি জন্য পারে নাই? কারণ ছিল জামাত, মিলিটারি অর্থাৎ মোল্লা মিলিটারি এবং তুর্কি, এই তিনটা গোষ্ঠী তারেক রহমানকে খেয়ে দেওয়ার জন্য একদম উৎপেতে ছিল। তারেক রহমান নিকুজিশন ছাড়া বাংলাদেশে ফিরলে তাকে খেয়ে দিত, এইটা তারেক রহমান জানতো। যার কারণেই তার মা অসুস্থ হবার পরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে বলেছিল আমার দেশে ফেরাটা শুধুমাত্র আমার সিদ্ধান্তের উপর নির্ভরশীল না, এখানে অনেক বিষয় আছে যেগুলো আমি চাইলেও বলতে পারি না। এরপর আন্তর্জাতিক বিভিন্ন লবি, বিশেষ করে আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র ভারতের গ্রিন সিগন্যাল পেয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছিল। অথচ তারেক রহমান বাংলাদেশে আসার পর উপরে উপরে ভারতের সাথে প্রেম, আড়ালে ভারত বিরোধী রাজনীতির সাথে সমঝোতা, কিভাবে ভারত দখল করা যায়, কিভাবে মৌলবাদী জঙ্গি জিহাদি জামাতিদের ফাঁদে পা দেওয়া যায়, সেই পরিকল্পনাই করেছে তারেক রহমান। জামাতিদের ফাঁদে পা দিয়েছে। গতকাল তারেক রহমানের সরকার এক প্রজ্ঞাপনের মধ্য দিয়ে বিকাশ রাশেদকে সচিব মর্যাদায় রাজনৈতিক সহকারী বানিয়েছে। এটা দেখার পর সার্জিস আলম তার জলে পড়ে ফেটে একাকার হয়ে গেছে। অথচ বিকাশ রাশেদ কিন্তু তাদেরই গোত্রের একজন প্রথম সারির যোদ্ধা। যাহাই বিকাশ রাশেদ, যাহাই বিকাশ নুরু, যাহাই সার্জিস আলম, যাহাই হাসনাত আব্দুল্লাহ, যাহাই নাহিদ ইসলাম, যাহাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাহাই জামায়াত ইসলাম, তাহাই শফিকুর রহমান, তাহাই জামাতের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পারোয়ার। এদের মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপিতে জামাত একে একে সুচের মতো তাদের লোকজনদেরকে ঢোকাচ্ছে, যেগুলো একটা সময় ফাল হয়ে বের হবে এবং সেই ফালে জনাব তারেক রহমান বিধ্বস্ত হয়ে যাবে। এটা তারেক রহমানের সরকারের কোনো ব্যক্তিবর্গ বোঝার চেষ্টা করছে না, কারণ তারেক রহমানের আশেপাশে যারা আছে সবগুলা জামাত কর্তৃক নিয়ন্ত্রিত। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে কিছু করার নাই, সময় আসলে বুঝবেন তারেক রহমান কোন ফাঁদে পা দিচ্ছে। দালাল রাশেদ আবার পদ পাওয়ার পর দৌড়ে গিয়েছে জিয়া উদ্যানে জিয়ার মাজার
খালেদা জিয়ার মাজারে গিয়ে শ্রদ্ধা জানাইছে। দেশবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই। একটা দলের যেহেতু দায়িত্ব পেয়েছে সেহেতু চামচামি তো করতে হবেই, সুতরাং চামচামি করতে গিয়েছে, এটা নিয়ে কথা না বলি। তবে দালালের পুরস্কার যে এত সুমিষ্ট হয়, দালালের পুরস্কার যে বাংলাদেশে এত মধুর হয়, এটা বিকাশ রাশেদকে না দেখলে, বিকাশ নূরকে না দেখলে, জুনায়েদ সাকিকে না দেখলে আমরা কখনোই বুঝতাম না। অথচ আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেন, ছাত্রলীগ করে জীবন যৌবন বিসর্জন করে দিয়ে গেল, উৎসর্গ করে দিল, কিন্তু মন্ত্রী এমপি হওয়া তো অনেক দূরের কথা, প্রধানমন্ত্রী দপ্তরে জায়গা পেতে হলে কত শত নাটক ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেতে হয়। এটাই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য। ছাত্র দলের কয়জন নেতাকে তারেক রহমান তার পাশে রেখে দিয়েছে? রাখে নাই, রাখবে না, কারণ ম্যাক্সিমাম জামাতিদের দ্বারা নিয়ন্ত্রিত জনাব তারেক রহমান। এটার ফলাফল আমার মনে হয় না ভালো হবে। হুমকি দামকি না, এটাই বাস্তবতা। ভালো থাকবেন জনাব তারেক রহমান, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। হয়তো আবার 3 থেকে 4 মাস আছেন, ভালোভাবে চালান। ধন্যবাদ।